বিরতির পর আবার ফিরে এলাম। হোয়াইট হাউস কার, এই বড় প্রশ্ন নিয়ে গোটা দুনিয়ার কৌতূহল এখন সেই দিকে নজরে রয়েছে। আমি আসছি অধ্যাপক ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী আপনার কাছে। ভারতীয়দের ভোট এটা অনেকটাই অ্যাসিওর্ড বলা যেতে পারে কোন দিকে? দুটো তিনটে জিনিস আগে একটু বলে নিই। যতজন ভারতীয় ওখানে আছেন, মানে গ্রিন কার্ড হোল্ডার বা সিটিজেনশিপ নিয়েছেন, তারা প্রত্যেকে ভোটার হিসাবে রেজিস্টার কিন্তু করেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের যে টোটাল জনসংখ্যা তার রেশিওতে যদি ভাবেন, মাত্র 27% মানুষ কিন্তু রেজিস্টার্ড ভোটার, যেটা ভারতবর্ষের গড়টা বরঞ্চ বেটার। ভারতে প্রতি 100 জনের প্রতি 100 জন ভারতবাসীর মধ্যে 61 জন কিন্তু আমাদের ভোটার। ফলে সেই দিক থেকে আমাদের ভোটার সংখ্যা রেশিওটা অনেক বেটার ওদের থেকে। ভারতীয়দের আমি আমার যেটা মনে হয় যে যারা দীর্ঘ সময় ধরে আছে তাদের এক ধরনের ভোটিং বিহেভিয়ার হতে পারে, আর যারা সম্প্রতি গেছেন বা ভোটার হিসাবে রেজিস্টার করেছেন তারা আরেক রকম হতে পারে। দীর্ঘদিন ধরে অ্যাসিমিলেশনের মধ্য দিয়ে হয়তো আমেরিকান পুরো হয়ে গেছেন যারা, তারা হয়তো আমেরিকার প্রবলেমের সাথে নিজেকে অ্যাকাস্টম করে ট্রাম্পকে ভোট দিতে পারেন। কিন্তু যারা সদ্য ভোটার হয়েছেন, সম্প্রতি গেছেন, সেটেল হয়েছেন সেখানে, বা গত 20-22 বছরের মধ্যে গেছেন, তাদের কিন্তু একটা আতঙ্ক থাকবে, ট্রাম্প আসলে আমাদের সরে যেতে হবে না তো, ভারতীয়দের কাজে সংকুচিত হবে না তো, বা অন্য যে প্রশ্নগুলো উনি আনছেন যেটা বেসিক্যালি কনজারভেটিভ ইন নেচার, সেই প্রশ্নগুলো কিন্তু তাদেরকে আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা থেকে যাওয়া নাগরিকদের কিন্তু যথেষ্টই প্রভাবিত করবে। ফলে তারা আমার ধারণা যে ট্রাম্পকে সমর্থন করতে পারেন না, করবেনও না। কারণ জনমত সমীক্ষাগুলো বারবার দেখাচ্ছে এশিয়ানদের একটা বড় অংশই কিন্তু, ভারতীয়রা অবশ্যই, কিন্তু এশিয়ানদের মধ্যে মুসলিমরা তো ট্রাম্পকে সমর্থন করার জায়গাই নেই। কারণ ট্রাম্প হলো হিন্দুদের সমর্থনটা, ভারতীয় হিন্দু যারা, আমি বলছি যে যারা, আমি এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করছি, যারা দীর্ঘদিন আমেরিকায় আছেন তাদের যে ধরনের ভোটিং আচরণ বা নির্বাচনী আচরণ হবে, আর যারা সম্প্রতি গিয়ে ওখানে সেটেল হয়েছেন তাদের এক হবে না। যারা দীর্ঘদিন আছেন তারা আমেরিকা সুখ দুঃখের সাথে যুক্ত, তারা ডেফিনেটলি আমেরিকান কজে ভোট দিবেন এবং সেক্ষেত্রে ট্রাম্পের ভোট কিছু সেখানে পাবে। কিন্তু সম্প্রতি যারা সেটেল হয়েছেন তারা ডেফিনেটলি হিলারির পক্ষে সমর্থন করবেন। আমি ডক্টর গর্গ চট্টোপাধ্যায় আপনার কাছে এই প্রশ্নটাই, যে ভারতের যে লিঙ্ক, আমরা বেশ কিছু উইকিলিক্সের কিছু এরকম লিকেজ আমরা বেশ কিছু তথ্য পাচ্ছি, ভারতীয় বিষয়টাও কিন্তু এখানে বারবার করে উঠে এসেছে। সেটা যেটা উইকিলিক্সে অনেকগুলো জিনিস চলে আসছে এবং যেগুলো কেবলগুলো আগে বেরিয়েছে, অর্থাৎ মার্কিন যে দূতাবাসগুলি আছে তারা যে খবর পাঠায় ওয়াশিংটনে ইত্যাদি। এবং ট্রাম্প কিন্তু বারবার একটা কথা, হিলারির বিরুদ্ধে একটা অভিযোগ যেটা করে গেছেন এবং যেটা অনেকাংশে এই ইমেলগুলোর মাধ্যমে হয়তো সত্যিও প্রমাণিত হয়ে গেছে, যে হিলারি ক্লিন্টন কিন্তু যখন তিনি সেক্রেটারি অফ স্টেট ছিলেন সেই অবস্থাতেও নানা রকম জায়গায় যখন তিনি আন্তর্জাতিক ভ্রমণ করেছেন একটা রাষ্ট্রীয় ভূমিকায়, তখন কিন্তু সেখানে আসলে তিনি বড় পুঁজির লবিবাজি করেছেন একই সঙ্গে। সেটা বিজনেস কনসোর্শিয়াম হোক, ব্যবসা সম্মেলন হোক, বা নানা জায়গাকার বড় বড় রাষ্ট্রপ্রধান বা রাজ্য প্রধান যা হোক, এদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা হোক, যে মোড়কেই সেটা দেওয়া হোক, তারা কিন্তু বেশ কিছু লবিবাজি তিনি করেছেন। যেরকম আমাদের ভাবতে হবে যে যখন আপনাদের হয়তো মনে থাকবে যে মাল্টি ব্র্যান্ড রিটেল অর্থাৎ ওয়ালমার্ট ইত্যাদি কোম্পানির ভারতীয় রাষ্ট্রে ঢোকার সময় যে একটা বিবাদ চলছিল, এবং সেই সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায়, কেজরিওয়াল এরা যে বিরোধিতা করেছিলেন ব্যাপারটি, আপনার হয়তো মনে পড়বে যে সেক্রেটারি অফ স্টেট, মার্কিন সেক্রেটারি অফ স্টেট, তারা কোনো কালে সাম্প্রতিককালে কখনো তারা পশ্চিমবঙ্গে আসেন না। সেই সময় হিলারি ক্লিন্টন কিন্তু এসে মমতার সঙ্গে দেখা করে গেছিলেন, ঠিক আছে? এবং এবং সেই তার ট্রান্সক্রিপ্ট সেগুলো যখন এই লিক্স থেকে জানা যাচ্ছে, সেখানে আসলে তিনি এই মাল্টি ব্র্যান্ড রিটেলের ব্যাপারেই মমতাকে চাপ দিতে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নাকচ করে দিয়েছিলেন, বলতে পারেন এটা বিফল যাত্রা হয়েছিল হিলারি ক্লিন্টনের, তিনি যে বড় পুঁজির পক্ষে বলতে এসেছিলেন সেটা ব্যর্থ হয়েছিল। অর্থাৎ এই উদাহরণটাও কিন্তু মার্কিন নির্বাচনে দু একটা জায়গায় উঠে এসছে, যে এই দেখো এই ব্যক্তি কিন্তু বড় পুঁজির স্বার্থ বেশি দেখে মার্কিন জনগণের থেকে, এবং আমেরিকার লোকরা বড় পুঁজির পক্ষে, একদমই
আমেরিকার লোকরা বড় পুঁজি যদি প্রমোট আমেরিকা- হয় তাকে তো বাহাবা দিবে। না, আমেরিকার লোক বলতে না, আমেরিকার লোককে যদি আমরা শ্রেণীগত বিভাজন করি, আমরা দেখব যে এই বড় পুঁজির পক্ষে থাকা মানে বড় পুঁজি তো অর্থাৎ কোথা থেকে সে মুনাফা করছে এটাই তো তার কিছু এসে যায় না। ফলে যেটা হয়েছে যে এটাই তো ট্রাম্প প্রশ্ন তুলছেন যে আমাদের যে পুরনো গ্লোরি সেটা হলো যে আন্তর্জাতিক বাজারে আমরা শাসন করতাম, এখন আমাদের শাসনের পরিবর্তে চীন এগিয়ে আসছে। ট্রাম্প বাজারে এখন প্রশ্ন তুলছে যে চীন এগিয়ে আসছে। ট্রাম্প বাজারের থেকে যেটা বড় কথা বলছেন তা হচ্ছে যে প্রশ্নটা হলো যে আন্তর্জাতিক বাজারে আমেরিকান কোম্পানিগুলো চীনকে হারাতে পারছে কিনা, বিশ্ব বাজারে তার দাপট দেখাতে পারছে উনি কিনা। আরো একটা মৌলিক প্রশ্ন তুলছেন, উনি ওই মৌলিক প্রশ্নটা তুলছেন যে আজকে মার্কিন বড় পুঁজি তা কোথা থেকে মুনাফা করছে তা নিয়ে তার কিছু এসে যায় না, শেয়ার হোল্ডারদের মুনাফা দিতে পারলেই তার শেষ কথা। ফলে সে কিন্তু তার প্রোডাকশন অর্থাৎ ম্যানুফ্যাকচারিংগুলো নানা জায়গায় ছড়িয়ে দিচ্ছে। যে জবগুলি, যে চাকরিগুলি একটা সময় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্বের একখানা বড় জায়গা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু লভ্যাংশ ঢুকছে কিন্তু চাকরি হচ্ছে না। অর্থাৎ এই যে একখানা বিভাজন ঘটে যাচ্ছে, ট্রাম্প কিন্তু এই বিভাজনটাকে আরো বারবার বলছেন যে ফাইন্যান্স ক্যাপিটাল, তিনি বারবার কিন্তু বলছেন যে ফাইন্যান্স ক্যাপিটালের পক্ষে। এখানে আরেকখানা ছোট কথা বলার আছে যে ক্যাপিটালও আমরা যখন বলি, পুঁজির কথা বলি, তার কিন্তু নানা রকম লবি আছে। ফাইন্যান্স ক্যাপিটাল অর্থাৎ যেটা যে শেয়ার বা বাজার, এই যে ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা হলো কয়েক বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে, এই লবিটি কিন্তু পুরোপুরি ইয়ের পক্ষে বা আন্তর্জাতিকভাবে যারা ব্যবসা করে তাদের পক্ষে। কিন্তু আবার অয়েল লবিটি কিন্তু দ্বিধাবিভক্ত, কারণ ট্রাম্প কিন্তু নতুনভাবে ড্রিলিং বা কিছু পরিবেশগত সমস্যাকে অগ্রাহ্য করে ড্রিলিং করে জিনিস তোলা, অয়েল লবিটি কিন্তু যথেষ্ট বিভক্ত হিলারি এবং ট্রাম্পের মাঝামাঝি। ইমন কল্যাণ, একটা স্বাভাবিকভাবে একটা রাশিয়া এবং হচ্ছে চায়না, রাশিয়ান বেশ কিছু ধনকুবের এবং চাইনিজ কর্পোরেশনগুলো এই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই এরকম প্রশ্ন উঠেছে যে ট্রাম্প হচ্ছে অনেকটা রাশিয়ার দিকে, এই প্রশ্নগুলো এসছে। এটা কি যে রাশিয়ান যে মনিটারি লবি বা হচ্ছে এই যে চাইনিজ বিগ কর্পোরেশন, তারা কি ট্রাম্পকে চাইবে? দেখুন, একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার আবার নতুন করে, যেটা হচ্ছে যে আমেরিকার যে কনজারভেটিভ লবি সেটা কিন্তু ট্রাম্পের দিকে, এবং এই কনজারভেটিভ লবি কিন্তু অনেক সময় সাকসেসফুল হয়েছে। জিউইশ খ্রিস্টান লবি যে হিসাবে, জিউইশ খ্রিস্টান লবি, এবং অনেক সময় কিন্তু এই কনজারভেটিভ লবি আমেরিকার মাটিতে সাকসেসফুল হয়েছে। তার কারণ ভিয়েতনাম ওয়ারের পর যদি আমেরিকান ফরেন পলিসি ইন এশিয়া আপনি দেখেন, এন্টায়ার যে এশিয়া ওরা গ্রাস্প করবে করে যে যুদ্ধগুলো তারা বাঁধিয়েছিল, কোরিয়া থেকে শুরু করে ভিয়েতনাম থেকে শুরু করে, এবং সেই সময় মাথায় রাখা দরকার যে আমেরিকা সরাসরি কিন্তু চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল, যেটা জাপানের মতো রাষ্ট্রগুলো জানতো না। অর্থাৎ এই সময়, অর্থাৎ সেখানে বিচ্ছিন্ন যে সম্পর্ক ঘটেছিল চীনের সঙ্গে রাশিয়ার, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনগুলো যখন মার্কিন যুক্তরাষ্ট্র করেছে তখন কিন্তু মার্কিন নাগরিকরা সেটা কিন্তু খুব ভালোভাবে মেনে নেয়নি। আর দ্বিতীয়ত আমরা ওয়াল স্ট্রিট মুভমেন্টের পরে জানি, ওয়াল স্ট্রিট মুভমেন্টে বিশেষ করে, এবং আমরা যদি জোসেফ স্টিগলিটসের বইটা, যেটা গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্টস, এই বইটা যদি আমরা খুব ভালোভাবে পড়ি তাহলে দেখব, এবং দোহা রাউন্ড, WTO দোহা রাউন্ডের যে ইমপ্লিকেশনসগুলো আসছে, এই তিনটে বিষয়কে যদি আমরা ইন্টারপ্রেট করি তাহলে আমরা দেখব যে মার্কিন নাগরিকরা কিন্তু সব সময় বড় পুঁজির পক্ষে কথা বলেনি। কারণ ওয়ালমার্টে যে প্রতিবাদ উঠেছিল, সাধারণ মানুষ কিন্তু মার্কিন পুঁজিবাদী যে নেচার তার বিরুদ্ধাচারণ করেছিল। এবং দোহা রাউন্ড এখন কিন্তু প্রথম বিশ্বের মধ্যেই একটা সমস্যার সৃষ্টি করেছে, যার ফলে উরুগুয়ে রাউন্ডের পর, অর্থাৎ উদার বাণিজ্য নীতির যে ধারা দোহা রাউন্ডে যে পাওয়ারফুল রাষ্ট্র G8 হোক বা এরা G20 হোক, এরা ধরে রাখার চেষ্টা করেছিল, তারা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছে না। অর্থাৎ ট্রাম্প কিন্তু এই জায়গাটাকে ধরেছে। এটা কিন্তু আমরা মাথায় রাখা দরকার যে ট্রাম্প কিন্তু একদম ভ্যাকিউমে তার ইলেকশন এজেন্ডা কিন্তু গড়ে তোলেনি। অর্থাৎ এগুলো কিন্তু মার্কিনী যারা সাধারণ মানুষ তাদের মননে কিন্তু আঘাত একটা কোথাও না কোথাও জায়গা করে নিয়েছে। দ্বিতীয়ত যেটা উনি বললেন যে হিলারি ক্লিন্টন যখন এসেছিল ভেবেছিল বামপন্থার যখন অবসান ঘটেছে তাহলে তার অল্টারনেটিভ হচ্ছে ক্যাপিটালিজম। এই যে ক্যাপিটাল ওরিয়েন্টেড যে ফিলোসফি, তখন তার ওয়েস্ট বেঙ্গল ভিজিটটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, এবং গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে নতুন একটা সম্ভাবনা যেটা তারা সারা পৃথিবীতে করে বেরিয়েছে, ইভেন চীনেও মার্কিন
প্রভাব কিন্তু যথেষ্ট বেশি। যে বিজ্ঞাপন বা যে মার্কিন প্রোডাক্টের বিজ্ঞাপন আমরা ভারতবাসীরা দিতে পারি না বা দেওয়ার ক্ষমতা নেই, সেটা কিন্তু চীনের মাটিতে বসে দেওয়া হয়। সে বড় বড় মার্কিনী গাড়ি থেকে শুরু করে আরো অনেক কিছু যে বিষয়গুলো আছে, এটা কিন্তু হিলারি ক্লিন্টনের একটা পলিসির মধ্যে ছিল যে গ্লোবাল ক্যাপিটালিজমটাকে কিভাবে রক্ষা করা দরকার। এবং সেটা আজকে নয়, মার্গারেট থ্যাচার থেকে শুরু করে মার্গারেট থ্যাচারের সময় থেকে শুরু করে তারা যখন মার্কিনীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল, তার সূত্র ধরে যদি জিএটিটি অর্থাৎ গ্যাট এগ্রিমেন্টের পরবর্তী সময় যখন উরুগুয়ে রাউন্ড প্রতিষ্ঠিত হলো, তারপর থেকে কিন্তু মার্কিনী পুঁজি একটা বড় জায়গা করেছে। এবং তার দুটো ভাগ আছে, কিছু মার্কিনী নাগরিক, যেটা আমি বললাম যে যেটা গ্লোবালাইজেশনের একটা বিফলতা, যে এটা কিন্তু ফ্রি ফ্লো অফ ক্যাপিটাল অ্যান্ড গুডস করে বাট নট ফ্রি ফ্লো অফ পিপল, যার ফলে কি হচ্ছে, ক্যাপিটাল অ্যান্ড গুডসগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকছে এবং মার্কিন নাগরিকরা কিন্তু তাদের কর্মসংস্থান বা তাদের যে জায়গাগুলো আছে সেগুলো হারাচ্ছে। দ্বিতীয়ত, যেটা আরো গুরুত্বপূর্ণ, যে ভোটার স্কিল যদি আমরা দেখি, তাহলে দেখবো হিলারি ক্লিন্টন কিন্তু একটা এলিটিস্ট স্ট্রাকচারে, একটা এলিটিস্ট প্ল্যাটফর্মে যে ভোটার বা ইলেক্টরদের ইনফ্লুয়েন্স করতে পারছে, ট্রাম্প কিন্তু অনেকটা নিচে নেমে এসে সাধারণ মানুষকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা রাখছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, হ্যাঁ গর্গ, যে ভিসা সংক্রান্ত বিষয়টা, ভারতীয়দের এই বিষয়টা খুব অনেকেরই আর কি জানারই আগ্রহ থাকে, কেন একটা আমেরিকা যাওয়ার ইচ্ছা অনেকেরই থাকে, সে পড়াশোনার বিষয়। আমি তার আগে আমি একটা জায়গায় একটু টাচ করতে চাইছি, যে 8 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দল শাসন করছে, এবং আপনি জানেন যে গত যে অন্তর্বর্তী নির্বাচনগুলো, তাতে সবগুলোতেই প্রায় রিপাবলিকানদের জয় হয়েছে। মানে আপনি যদি এই মুহূর্তে দেখেন, সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ দুটোতেই রিপাবলিকানরা হলো সংখ্যাগরিষ্ঠ। ফলে সরকারের অ্যান্টি ইনকম্বেন্সি ফ্যাক্টর তাকে ফেস করতে হচ্ছে। হিলারি ক্লিন্টন ডেফিনেটলি সরকারের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা ইমন বলবার চেষ্টা করলো। ফলে বেকারত্বের থেকে শুরু করে মার্কিন যে নীতিগুলো গত 8 বছর ধরে অনুসৃত হয়েছে, যেগুলো সেইভাবে ফল হয়নি, তার যে দায়টা হিলারি ক্লিন্টনকে সরাসরি নিতে হচ্ছে, সেটা তো বলাই বাহুল্য। এবং সেটাই হলো হিলারি ক্লিন্টনের নেগেটিভ পয়েন্ট যদি বলেন, সবচেয়ে বড়। আর উল্টো দিক থেকে যদি আপনি পজিটিভ পয়েন্ট বলেন, হিলারি কিন্তু একটা বৃহত্তম সাপোর্ট বেস তৈরি করতে পেরেছে। অর্থাৎ মহিলার থেকে শুরু করে, আপনার মাইনরিটি থেকে শুরু করে, মেক্সিকানদের থেকে শুরু করে একটা বড়, এবং আপনি যদি ওর প্রচার, আপনি যেটা শুরুতেও দেখালেন ওর প্রচার হিসাবে, দেখবেন ও মিডল ক্লাসকে অ্যাড্রেস করতে বলছে আমি কেন আরো এডুকেশনে, আমি আরো কেন বেশি করে বিনিয়োগ করব না হেলথে বা কর্মসংস্থানের প্রশ্নে। ফলে মিডল ক্লাস টার্গেট সেটা আগের নির্বাচনও তার এক্স্যাক্টলি ডেমোক্র্যাটরা বেসিক্যালি তাই করে, ডিসইলিউশনড হয়েছে। এবং হিলারি ক্লিন্টনের বক্তব্য বা বিভিন্ন সময় যে সরকারের দায়টা তাকে নিতে হচ্ছে, ওই যেটা হচ্ছে একটা এলিটিস্ট ঘরানা থেকে আসছে, যে মিডল ক্লাস তার অতীত, তার বাবার পরিচয় দিচ্ছে দিয়ে, এবং বারবার করে তিনি হচ্ছে বাবা তো না, ওটা যদি আপনি লক্ষ্য করেন, আপনি ওনার বক্তব্য ছিল যে ট্রাম্প তার বাবার থেকে বিপুল পরিমাণে অর্থের উত্তরাধিকারী। হ্যাঁ, সেটাই। আর অন্যদিকে হিলারি ক্লিন্টন বলছে আমার বাবা স্মল বিজনেসম্যান থেকে তৈরি হয়ে বহু কষ্টের মধ্য দিয়ে আমাকে তৈরি করেছে, ফলে আমি মিডল ক্লাসকে চিনি, বুঝি, মিডল ক্লাসের প্রতিনিধিত্ব আমি করতে পারি। ফলে মিডল ক্লাস সেন্টিমেন্টটা কিন্তু বৃহত্তম সেন্টিমেন্ট। আপনি জানেন 60% নাগরিক বা ভোটারই হলো জায়গা। নিঃসন্দেহে এটার দিকে নজর থাকবে আমাদের, যে মধ্যবিত্তের, ফলে মিডল ক্লাসকে সেন্টিমেন্ট ধরবার কিন্তু হিলারি চেষ্টা করেছে। এবং ইমন, এটাও তো ঘটনা, আমি আসছি গর্গ, যে উইয়ার 99 পোস্ট এই নির্বাচনে কিন্তু একটা বড় রকমের, এই যে যারা হচ্ছে তলার দিকের লোক, আমরা লোয়ার ডেপস, তাদের একটা কিন্তু বড় সমর্থন কিন্তু আমরা দেখি। এই যে উল্লাসগুলো যখন শুনি, সাউন্ড ট্র্যাক যেন ফেটে যাচ্ছে যখন আমরা শুনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে যখন সেই ক্ল্যাপগুলো পড়ছে। আমি গর্গ, হ্যাঁ, তো এই প্রসঙ্গে যেটা বলার, যে 99 উইয়ার 99 যেটা বলছেন, পোস্ট উইয়ার 99, হ্যাঁ, এবার আমরা যেটা দেখেছি যে ধরুন অকুপাই ওয়াল স্ট্রিট যে আন্দোলন হলো, অকুপাই আন্দোলন যেটা হলো, অকুপাই আন্দোলন মূলত একটা বামপন্থী ধারা থেকে এসেছিল। আমরা একটু যেহেতু সময়ের দিকে গড়িয়ে যাচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের কাছে এটা খুব কৌতূহল, যে ট্রাম্প বা হিলারি, ট্রাম্প এলে কি কোনো এই যে ভিসা নীতি বা হচ্ছে এই নীতি কি ভারতীয়দের ক্ষেত্রেও কি একটা আঘাত আসতে চলেছে? কারণ হচ্ছে যে তেরেসা আজকে আছেন ইংল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী, তিনি বলেছেন, মানে নয়াদিল্লিতে বলেছেন, ভারতের ক্ষেত্রে কোনো রিল্যাক্সেশন হবে না। আঘাত আসতেই পারে, কারণ ট্রাম্প মূলত ফাইন্যান্সিয়াল গ্লোবালাইজেশন বিরোধী বা যে অর্থনৈতিক বিশ্বায়ন বিরোধী
ক্যান্ডিডেট মূলগতভাবে তার প্ল্যাঙ্কের থেকে। ফলে আমি যে কম খরচায় কাজ করে দেবে এরকম লোক অন্য জায়গা থেকে আনবো, অর্থাৎ কোনো এক মার্কিনীর চাকরি খাবো কারণ কোনো একটা মার্কিন কোম্পানি সেটা চায়, এই লবিবাজির জায়গা কিন্তু হিলারি ক্লিন্টনের কাছে অনেক বেশি সম্ভব। ট্রাম্পের বিরোধিতা করেই কিন্তু রাজনীতিটা করছেন, ফলে ট্রাম্পের সময় কিন্তু এই সমস্যাগুলি হবে। আবার একই সঙ্গে অন্য জায়গা থেকে যদি আমরা ব্যাপক অর্থে বুঝি, যে আমরা যদি বলি যে মার্কিন পুঁজি যদি ভেতরের দিকে তাকাতে শুরু করে, তাহলে কি সেক্ষেত্রে সারা বিশ্বে অন্যান্য বাজারগুলিতে সেইখানকার দেশীয় পুঁজি কি আরো ভালোভাবে কিছুটা জায়গা করে নিতে পারবে, সেটাও কিন্তু আমাদের ভাবার বিষয় আছে। ফলে শুধু যে অভিবাসন কেন্দ্রিক, মানে অন্যান্য পুঁজির ক্ষেত্রে বিশেষ করে চাইনিজ কর্পোরেশনস গুলো, একদমই অর্থাৎ শুধু অভিবাসন কেন্দ্রিক ব্যাপারটা দেখলে হবে না। অভিবাসন কয়েকজন করেন, কিন্তু তীক্ষ্ণ নজর দিয়ে রয়েছে এই কারণে চায়না এবং রাশিয়াও। ইমন না সেটা তো ঠিকই। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ইলেকশন এজেন্ডাতে যদি ভিসা রিজিডিটি আসে, সেটা আসতেই পারে, এবং তার জন্য আমাদেরও প্রস্তুতি থাকতে হবে যে আমরা গ্লোবালাইজেশনের সমস্ত ধারা মেনে নেব, এবং যে ফ্রি ফ্লো অফ পিপলের নামে যে চিপ লেবারকে আমি দিয়ে দেবো এবং সার্ভিস সেক্টরগুলো ভারতবর্ষের মতন দেশে পড়ে থাকবে, সেটাও তো ঠিক কথা নয়। অর্থাৎ মার্কিনী নীতি যেটা চলেছে গত 8 বছর ধরে, সেটা কিন্তু আমরা যদি খুব মাইনিউটলি দেখি, সেটা কিন্তু ভারতের ক্ষেত্রে কখনোই খুব পজিটিভ একটা জায়গায় আসেনি। আপনি ভারত পাকিস্তান সম্পর্ক থেকে শুরু করে ভারতবর্ষের অর্থনৈতিক সমস্যা থেকে শুরু করে, এবং আপনি দেখুন যদি আমরা আরো দেখি তাহলে দেখব যে অনেক ক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি বা অন্যান্য ধরনের চুক্তি আমরা বিভিন্ন জায়গায় পাসই করাতে পারিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটে। সুতরাং সমস্ত জায়গায় এই দীর্ঘ 8 বছর একটা ক্যামাফ্লেজড রিলেশনশিপ রেখে তো লাভ নেই। তার মতন আমরা চীনের মতো হই, আমরা সার্ভিস সেক্টরের জায়গায় প্রোডাকশন সেক্টরগুলোকে বাড়াই, আমরা প্রোডাক্টিভিটি ক্যাপাসিটি বাড়াই। আমাদের তো সবাইকেই মার্কিন এবং আরও একটা বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে কারা, যারা সুযোগ পাচ্ছে এবং বেস্ট ব্রেন যারা যেতে পারছে তারা যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে যদি শুধুমাত্র বাণিজ্য ক্ষেত্র নয়, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এডুকেশন, এই ধরনের সেক্টরে নিশ্চয়ই তারা গবেষণার জন্য যাবে বা অন্যান্য কাজের জন্য যাবে, কিন্তু একমাত্র বিশ্বায়নের ট্র্যাপে পা দিয়ে খালি মাল্টিন্যাশনাল কর্পোরেশনের চক্করে ভারতবর্ষের মতো একটা দেশ ঘুরবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ ঘুরবে, সেটাও কিন্তু খুব কথার কথা। মানে আমি 4টে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে মিডিয়ার হয়ে মানে আছি, মিডিয়াতে আছি, এটা নিয়ে 5 নম্বর হবে। আমি বলতে পারি প্রতিটি নির্বাচনের আগে যিনি বিপক্ষে প্রার্থী থাকেন তিনি এই এমপ্লয়মেন্টের প্রশ্নটাকে সামনে আনেন এবং বলেন এমন একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি বা নীতি তিনি তৈরি করবেন যার মধ্য দিয়ে আমেরিকানদের সুযোগ হবে অনেক বেশি। কিন্তু নির্বাচন শেষে আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের সব কিছু নির্ধারিত হয় ক্যাপিটালিস্টদের দ্বারা। মানে আমেরিকান প্রেসিডেন্টের খুব বেশি কিছু করার আছে বলে আমি মনে করি না। এক তো পাওয়ার স্ট্রাকচারটাই এমনভাবে কংগ্রেস, আমেরিকান সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্টের মধ্যে এমনভাবেই চেক অ্যান্ড ব্যালেন্সে আছে যে আপনি চাইলেও র্যাডিক্যাল কোনো চেঞ্জ করতে পারবেন না। তার সাথে ক্যাপিটালিস্ট সিস্টেমে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু মূল মানে বলা যায় যে এপিসেন্টার, ফলে সেখানে ক্যাপিটালিস্টদের মানে ভাবনা চিন্তা আঘাত করে প্রেসিডেন্ট নতুন কোনো ভাবনা চিন্তা ইমপ্লিমেন্ট করবেন আমি বিশ্বাস করি না। একটা উদাহরণ শুধু দিই, বারাক ওবামা বারবার বলেছিলেন, মনে আপনার থাকতে পারে, যে মিডল ইস্ট থেকে মানে সেনাবাহিনী কেন ডিপ্লয় করেছে রিপাবলিকানরা। তিনি বলেছিলেন আফ্রিকা আফগানিস্তান থেকে সেনাবাহিনী উনি মানে অল্প সময়ের মধ্যেই সরিয়ে নেবেন। ফাইনালি কতদিন লেগেছে? আজও কি পেরেছেন মানে সেনাবাহিনীকে সরিয়ে দিতে? কিন্তু সেই সময় নির্বাচনে মানে আমেরিকানদেরকে ভাবাবেগে তুলতে যে কত লোক, কত সোলজার মারা যাচ্ছে, কত আমেরিকান মারা যাচ্ছে, রক্ত চলে যাচ্ছে, মানে এটা নির্বাচনী প্রচারে এক ধরনের বক্তব্য থাকতেই পারে ভোটারদেরকে প্রভাবিত করা আমাদের মতনই। কিন্তু দিনের শেষে কিন্তু মানে যখন প্রশাসনের বসবেন তখন কতটুকু তিনি পারবেন আলটিমেটলি সেটা কিন্তু প্রশ্ন থাকেই। প্রতিবারই আমরা ভয় পাই যে আমাদের। আমি মানে একদম কনক্লুসিভ যে জায়গাটায় যে বিশ্বনাথ কিছুটা এগিয়ে রেখেছেন আপনি যা সমস্ত গতি প্রকৃতি অনুযায়ী, সেটা হিলারি ক্লিন্টনকে, গর্বমনা হিলারি ক্লিন্টনকেই কিছুটা এগিয়ে রেখেছেন হাড্ডাহাড্ডি লড়াই। কোথাও অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী কিন্তু একটা বলছেন যে শেষ মুহূর্তে বা সমস্ত কিছুতে যা পরিস্থিতি সেটাতে কিন্তু যদি উনি যেতেন তাহলে অবাক হবার কিছু নয় ডোনাল্ড ট্রাম্প, তাই তো? একদমই তাই। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী আপনাকে, ধন্যবাদ ডক্টর অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় আপনাকে এবং অধ্যাপক ডক্টর ইমন কল্যাণ লাহিড়ী আপনাকেও।
ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বে রণক্ষেত্র। আগামীকালও নজর থাকবে এই দিকেই। আজকের মতো রণক্ষেত্র এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।